আসসালামু আলাইকুম আমার স্নেহের ছোট ভাই বোনেরা যারা সামনের বছরগুলোতে এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবে সবাই তো অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী যারা কোনো না কোনোভাবে এইচএসসি কিংবা ইন্টারের শিক্ষার্থীদের সাথে কানেক্টেড রয়েছেন কলেজ কোচিং প্রাইভেট ইত্যাদির মাধ্যমে আমি আজকে কথা বলবো অ্যাডমিশন টেস্টগুলোতে কেন গাজীপুরের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, অ্যাডমিশন প্রিপারেশনটা আসলে কীভাবে নিতে হয়, কখন থেকে নিতে হয় ইত্যাদি সহ টোটাল অ্যাডমিশন গাইডলাইন সম্পর্কে। আমি ফারহান ইশরাক নিহাল পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। আমার স্কুল ছিল রানী বিলসনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ ছিল ভাওয়ালপদরগ্রাম সরকারি কলেজ। আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি। আমি দেখছি যে গাজীপুরে স্টুডেন্টদের ভালো না করার অন্যতম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক গাইডলাইনটি সঠিকভাবে সে পায়নি। ঢাকার পার্শ্ববর্তী জেলা হচ্ছে গাজীপুর, কিন্তু একাডেমিক লাইফ থেকে ঢাকার একজন স্টুডেন্ট যে ধাঁচে পড়াশোনা করে এবং গাজীপুরের একজন স্টুডেন্ট যে এই নিয়ে পড়াশোনা করে, এটার আকাশ এবং পাতাল পার্থক্য। এই সমস্যাটা স্টুডেন্টের না, সমস্যাটা হচ্ছে স্টুডেন্টকে বাস্তবতা এবং সিচুয়েশনটা বুঝাই দেওয়ার মতো জায়গা এখন পর্যন্ত এখানে তৈরি হয় না। যেগুলো আছে এটা খুবই সামান্য। দুঃখজনকভাবে 100 জন স্টুডেন্টের মধ্যে 70 জন স্টুডেন্ট হয়তো জানে যে একাডেমিক লাইফটা কি, অ্যাডমিশন ফেজটা কি, একাডেমিক অ্যাডমিশন পড়াশোনা কি একই নাকি ভিন্ন, অ্যাডমিশনের পড়াশোনা কখন শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, কখন আমি বুঝবো আমার অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট ইত্যাদি। বাট 30 জন ওরা জানেই না। আসলে সংখ্যাটা উল্টা, হয়তো 30 জন জানে, বরং তারাও কম হবে। বাট অ্যাকচুয়াল সিনারিটা হওয়া উচিত ছিল এরকম 100 জনে 100 জন স্টুডেন্টই জানবে যে আচ্ছা টোটাল ঘটনাটা কি, টোটাল জিনিসটা এখানে কী হচ্ছে, পুরো দৃশ্যটা সে জানবে। তারপর সে প্রিপারেশন নেবে কি নেবে না এটা ওর উপর, বাট সে অন্তত জানবে। এবং এটা শুধু এইচএসির পরে না, একদম একাডেমিক লাইফ, এইচএসির শুরু থেকেই, কলেজ লাইফের শুরু থেকেই টোটালটা জুড়ে সে জানবে অন্তত যে আছে কী হয় না। যদি আপনি তাকে এই বিষয়টা ক্লিয়ার না করেন, সে তো পুরো বিষয়টা কনফিউজ থাকবে, এবং এরকম কনফিউজড একটা স্টুডেন্ট থেকে আপনি ভালো রেজাল্ট তো আশা করতে পারেন না। ধরেন অনেকে বিল্ডিং বানাতে চাচ্ছে, বড় একটা বিল্ডিং বানাবে, তো একজন বিল্ডিং বানাবে সে শুনছে ভালো সিমেন্ট লাগে, একজন বিল্ডিং বানাবে সে শুনছে ভালো রড লাগে, একজন হয়তো বিল্ডিং বানাবে সে শুনছে ভালো ভিত্তি হওয়া লাগবে। বাট যে সিমেন্টের কথা শুনছে সে রডের কথা জানে না, যে রডের কথা শুনছে সে সিমেন্টের কথা জানে না। তো এইভাবে একটা উপকরণ দিয়ে তো একটা বিল্ডিং বানানো যাবে না, সবগুলো উপকরণের সমন্বয় লাগবে। সমন্বয় করার আগে আমাদের জানতে হবে কী কী উপকরণ আছে। একাডেমিক লাইফে, এইচএসসি কলেজ লাইফে এই কাজটাই হচ্ছে। সে অ্যাডমিশন সম্পর্কে জানছে না এটা না, সে জানছে ঠিকই, বাট সে একটা একটা করে তথ্য জানছে, যে হয়তো প্রশ্ন ব্যাংক ভালো করে করতে হবে, বেসিক ভালো করে ক্লিয়ার করো, বা চান্স পাওয়ার টাফ ইত্যাদি কথা জানছে। বাট এই একটা একটা জিনিস দিয়ে তো আমার চান্স হবে না, সে একটা নিয়েই পড়ে থাকে। তাকে টোটাল জিনিসটা একবারে বুঝতে হবে, কারণ আমাদের হিউম্যান ব্রেইন কোনো কিছুর গুরুত্ব তখনই বুঝে যখন তাকে পুরো দৃশ্যটা একবারে দেখানো হয়। তখন তারপর সে নিজের মতো করে নিজের প্রিপারেশনকে গুছিয়ে নিতে পারবে। যখন ওকে পুরো সিনারিটা দেখানো হয় না, সে তখন ভয় পায়, কনফিউজ থাকে, ভাবে এত কিছু কীভাবে কী করবো না করবো কিছুই জানে না। এটা তাও বললাম এইচএসসি বা কলেজ লাইফের কথা, যেটাকে আপনি চাইলে জাস্টিফাই দিতে পারেন, জাস্টিফাই করতে পারেন, বৈধতা দিতে পারেন। অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, তাহলে অ্যাডমিশনের রেজাল্ট খারাপ হতে থাকবে। যাই হোক, তাও যদি বলেন যে না অ্যাডমিশনের পড়াশোনা পরে আগে এইচএসসি দেও তারপর এটা পরে, তাও এটাকে মানা যায়। বাট অ্যাকচুয়ালি কোচিং সেন্টারগুলোতেও, গাজীপুর এটা শুধু পুরো বাংলাদেশের সেম অবস্থা, যে আমাদের অ্যাডমিশন খালি ক্লাস, খালি পড়াশোনা। আপনি একটা কথা মনে রাখবেন, কোচিংয়ে শুধু পড়াশোনা করে কেউ চান্স পায় না। আমি কেন বললাম, আপনি দেখেন প্রতি বছর যে কোচিং সেন্টারগুলোতে কত মানুষ ভর্তি হয়, কত মানুষ ক্লাস করে আর কত মানুষ চান্স পায়। তার মানে বাহ্যিকভাবে সিনারিটা এরকমই মনে হচ্ছে যে ক্লাস হয়তো করছে চান্স না পাওয়ার জন্য, বাট তা না, শুধু ক্লাস দিয়ে চান্স হয় না, ওকে বুঝাইতে হবে, ওকে বারবার বলতে হবে যে কীভাবে পড়বা, সিস্টেমটা বারবার ধরাই দিতে হবে। এর জন্য আসলে একাডেমিক লাইফ থেকেই উচিত ছিল যে 3-4টা সেশন এইচএসসি কলেজ লাইফ থেকেই, যে গার্ডিয়ান এবং স্টুডেন্ট উভয়কে সচেতন করার জন্য, একাডেমিক অ্যাডমিশন টোটাল সিনারিওটা বুঝাই দেওয়ার জন্য, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। তাই আমি পুরো জিনিসটা নিয়ে আলোচনা করছি, যাতে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়া যায়। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, বাট অ্যাকচুয়ালি টোটাল যে অ্যাডভাইসগুলো এসব একসাথে গোছানো থাকে না, সবাইকে সবসময় দেওয়া যায় না। রড সিমেন্টের মতো অল্প অল্প কিছু অ্যাডভাইস একটা একটা করে হয়তো দেওয়া যায়, হয়তো বলি, বাট অ্যাকচুয়ালি টোটাল সিনারিওটা যদি না ধরাই দেওয়া হয়, তাহলে এটা স্টুডেন্টের জন্য এফেক্টেড, স্টুডেন্টের জন্য ব্যাড ইফেক্ট ফেলবে। বিকজ পরীক্ষাটা স্টুডেন্ট দেবে, সে যদি সবগুলো উপকরণ, সবগুলো তথ্য, অ্যাডভাইস একসাথে না পায়, তাহলে তার জানার ঘাটতি হবে, তার প্রস্তুতির ঘাটতি হবে, ফলস্বরূপ তার রেজাল্টটা তুলনামূলক খারাপ হবে। গাজীপুর থেকে চান্স পায় না তা না, অনেক চান্স পায়, বাট সংখ্যাটা আরও বাড়তে পারতো এবং বাড়া উচিত ছিল। এর জন্য আজকে আমি বলবো ধাপে ধাপে একজন স্টুডেন্টকে কীভাবে সে একাডেমিক থেকে অ্যাডমিশনের ট্রানজিশনটা করবে এবং কীভাবে প্রস্তুতিটা নেবে। প্রথমেই বলিনি একটি ভুল ধারণা সম্পর্কে, যে বলা হয় আগে এইচএসসি দাও তারপর অ্যাডমিশন। বাট এইখানে ক্ল্যাশ লাগানো যাবে না। এইচএসসি এবং অ্যাডমিশন ডিফারেন্ট কিছু না। ডিফারেন্ট না কোন সেন্সে, আমি এই সেন্সটা বলছি যে পড়াশোনার জায়গা থেকে ডিফারেন্স অনেক কিছু আছে, যে অনেক কম্পিটিশন, অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়তে হয়, বাট পড়ার জায়গাটা সেম, পড়াশোনায় তুমি সেম বই, সেম সিলেবাস। বাট সমস্যাটা হচ্ছে যে সে পড়তেছে না। আগে কষ্ট করতেছে এইচএসির জন্য, তারপর অ্যাডমিশনের জন্য, তার কষ্ট ডাবল, বাট সে রেজাল্ট পাচ্ছে জিরো, বিকজ সে সমন্বয় করে পড়তেছে না, তো বারবার রিভিশনে রাখতেছে না। তো এই জন্য
একই পড়া হয়তো অ্যাডমিশনে গেলে তাকে আরও শর্টকাট ট্রিক, আরও শর্ট টেকনিক শেখানো হবে যে কীভাবে মনে রাখা যায়, কীভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায় ইত্যাদি। এটা যদি সে এইচএসসি লাইফে পড়াশোনা করে রাখে, তাকে এইচএসসি লাইফে সুবিধা হবে না? সে কি এইচএসসিতে ভালো করবে না? ও কি কলেজের পরীক্ষা ভালো করবে না? আরও বেশি ভালো করবে, বিকজ সেই শর্ট ট্রিক্স, টেকনিক্স, ক্যালকুলেটর হ্যাক্স বিভিন্ন কিছু আগে থেকে শিখে রাখছে। তার মানে পড়াশোনার জায়গাটা সেম। সেকেন্ডলি, একটা স্টুডেন্ট কখন সে অ্যাডমিশনের প্রস্তুতি ফুললি এবং ফুল স্কেলে শুরু করবে, সেটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট তার 50% এইচএসসি সিলেবাস কমপ্লিট করে ফেলবে, 50%-এর বেশি। সাধারণত নর্মালি হয় যে টেস্ট পরীক্ষার আশপাশ থেকে এরকম যারা নর্মাল স্টুডেন্ট তারা শেষ করে, অনেকে আসে অ্যাডভান্স, তারা কলেজে ক্লাস শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই অনেকটুকু সিলেবাস অ্যাডভান্স করে শেষ করে ফেলে। এবং আরেকটা মিথ বা ভুল ধারণা হচ্ছে, প্রতি বছর শোনা যে এরকম এই বছর অ্যাডমিশন প্রস্তুতির জন্য সময় কম পাওয়া গেছে, এই জন্য আমরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারি না, এই জন্য হয়তো চান্স হয় না। বাট বাস্তবতা হচ্ছে যে চান্স পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করতে হয়, একটা মিনিমাম ধাপ আছে, এতটুকু পড়লে চান্স হবে এবং সেটা গোছানো হইতে পড়াশোনা করলে চান্স হবে। অতটুকু পড়াশোনা করতে ম্যাক্সিমাম লাগে 1.5 মাস, 1 মাসে হয়ে যায়, তারও কম হয়, ম্যাক্সিমাম 1.5 মাস, এর বেশি লাগে না। স্ট্রাকচার বলতে স্ট্রাকচারটা কি সেটা আমি আজকে বলবো, একটু পরে বলবো। আজকের ভিডিওতে আমি কি আলোচনা করবো? আজকের ভিডিও বার্তায় আমি আলোচনা করবো গাজীপুরের আপামর জনতার যে বাস্তবতা, স্টুডেন্টদের যে বাস্তবতা সেটা নিয়ে। সেটা হচ্ছে একটা গাজীপুর স্টুডেন্ট হয়তো শহরের দিকে আছে, তাও কম, অনেক কম, গ্রামের দিকে আরও নাই। তো গাজীপুর, টোটাল গাজীপুরের যে অবস্থা সেটা হচ্ছে, আমি ধরে নেব যে তার বাসায় কোনো হোম টিউটর নাই যে বাসায় এসে তাকে পড়াবে। আমি ধরে নেব সে যে অ্যাডভাইস নেবে ভর্তি পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, এটা জানানোর জন্য তার কলেজের কোনো সিনিয়র ভাই আপু নাই, তার আত্মীয় স্বজনদের মধ্যে ওরকম সিনিয়র ভাই আপু নাই। একটা লম্বা সময় ধরে স্টুডেন্ট পড়াইলে হয়তো এটা দেওয়া যায়, বাট একবারে হুট করে দেওয়া যায় না। এই জন্য আমি গোছানো অবস্থায় আজকে এটা দিচ্ছি। এটা নাই, আমি ধরে নেব যে তার কোনো মেন্টর নাই, তার বাসায় কোনো মেন্টর নাই। মেন্টর মানে কি? মেন্টর মানে হচ্ছে যে তাকে দেখবে যে সে আসলে যেভাবে আগানো উচিত সেভাবে আগাচ্ছে কিনা। সমস্যাটা হচ্ছে যে টিউটর নাই। টিউটর মানে যে পড়াই দিবে, টিউটর নাই, এটা কোনো সমস্যা না, বিকজ পড়ানো অ্যাডমিশন টেস্টে চান্স পায় না, না পড়ে চান্স পায় না, এরকম হয় না। যারা পড়াশোনা করেও চান্স পান অনেকে আছে, যারা পড়াশোনা ঠিকই করছে বাট চান্স পায় না, বিকজ সে যেভাবে পড়া দরকার ছিল, যেখানে সময় দেওয়া দরকার ছিল, যেই ওয়েতে আগানো উচিত ছিল সেভাবে আগায় নাই। তো টিউটর নাই মানে কি তার পড়াশোনা হবে না? হবে, বিকজ তার কাছে কি আছে? তার কাছে ইউটিউব আছে, তার কাছে ফেসবুকে অনেক পেইড ব্যাচের ক্লাস হয়, অনলাইন ক্লাস আমরা যেটাকে বলি অনলাইন কোর্স আছে। সে অনলাইন কোর্স কিনবে এবং ইউটিউবে ফ্রি ক্লাস করবে, এনাফ, তার জন্য যথেষ্ট, সে হয়ে যাবে। তার মানে এই সমস্যার সমাধান হয়ে গেল। বাকি সিনিয়র কোনো ভাইয়া আপু নাই অ্যাডভাইস দেওয়ার জন্য। অ্যাডভাইস আজকে আমি দিয়ে দিচ্ছি, অ্যাডভাইস এগুলোই, এখানেও সমস্যার সমাধান হয়ে গেল। সমাধান হয় না এক জায়গায়, সেটা হচ্ছে কোনো মেন্টর নাই, মানে যে দেখবে। আমি তো দেখতে পারবো না সবার কী অবস্থা, আমি মানে যেভাবে আগানো উচিত, যা করা উচিত সেগুলো করছি কিনা। এই দায়িত্বটা এখন নিতে হবে গার্ডিয়ানদের, সচেতন গার্ডিয়ান যারা আছেন তাদের নিতে হবে, অথবা স্টুডেন্টের নিজেরটা নিজে নিতে হবে। গার্ডিয়ান নিলে সবচেয়ে ভালো হয়। গার্ডিয়ান মেন্টর অর্থাৎ তদারকি করবে, যে সে দেখবে আচ্ছা এটা করা উচিত কিনা। যদি সে ঠিক পথে না যায়, যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেভাবে না নেয়, তাহলে উনি বলবেন যে আচ্ছা এভাবে নেওয়া উচিত, তুমি এভাবে কেন নেও না, এভাবে এখন নেও। গার্ডিয়ান প্রশ্ন করতে পারেন আমি কীভাবে বুঝবো, আমি তো এই লাইন মানে পার করে আসি নাই, আমি তো এটা বুঝবো না। আপনার বুঝতে হবে না, আমি এই ভিডিওতে যা বলবো আপনি ওইগুলোই জাস্ট দেখবেন সে করছে কিনা, ব্যাস, এনাফ। তার মানে 3টা সমস্যার সমাধান হয়ে গেল। টিউটর নাই সমাধান হয়ে গেল, সিনিয়র ভাইবোনের সমাধান হয়ে গেল, মেন্টর নাই সমাধান হয়ে গেল। তারপর আমি আশা করবো যে 2টা জিনিস একটা স্টুডেন্টের আছে। আমি এইচএসসির পর একটা স্টুডেন্ট অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে এই বাস্তবতাকে আমি বদলাতে পারবো না সহসাই, বাট পরিবর্তন লাগবে। তো আমি সেই স্টুডেন্টের কথা বলছি যে এইচএসসির পর অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবে আজকের ভিডিওতে। সেটা হচ্ছে যে অ্যাডমিশন এইচএসসির পর সে একটা কোচিংয়ে ভর্তি থাকবে অবশ্যই। সেই কোচিংটা হতে হবে দেশ বরেণ্য কোনো কোচিং। সে যেখানেই মানে ভর্তি পরীক্ষা দিতে চায়, তার প্রস্তুতিমূলক ভর্তি কোচিংয়ে সে ভর্তি হবে, এবং সেটা হতে হবে দেশ বরেণ্য কোনো কোচিংয়ে। এখানে আরেকটা সিমিলার কোশ্চেন চলে আসে যে কোন কোচিংয়ে ভর্তি হবে। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে যেই কোচিংটা দেশ বরেণ্য কোচিং, সেই কোচিংয়ে ভর্তি হবে তার যেই ভার্সিটি সে পরীক্ষা দেবে সেটার প্রস্তুতির জন্য। এখন কোচিংটা সেই দেশ বরেণ্য কোচিং যদি তার বাসার কাছে থাকে, সে বাসায় থেকে পড়বে। যদি বাসার থেকে নিকটবর্তী কোনো ব্রাঞ্চ থাকে, সে ওই ব্রাঞ্চে গিয়ে পড়বে। যদি বাসার কাছে না থাকে, ঢাকায় থাকে, তখন সে ঢাকায় গিয়ে পড়বে। বাট অ্যাকচুয়ালি গাজীপুরে সবই আসে, ঢাকায় যাওয়া অমূলক একটা কাজ হবে, বিকজ ঢাকায় গিয়ে যারা যায় সফলতার হার থেকে ব্যর্থতার হার অনেক বেশি। অথবা সে দেখবে যে তার বাসার আশেপাশে যে কোচিংগুলো আছে এগুলো কি দেশ বরেণ্য কোচিং কিনা। যদি দেশ বরেণ্য কোচিং হয়ে থাকে তাহলে সে থাকবে। আচ্ছা, আমি দেশ বরেণ্যের টার্মটা কেন ইউজ করলাম? বিকজ কোচিংগুলো তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করে। আচ্ছা, আমার কোচিং লাগবে কেন? কোচিং লাগবে কয়েকটা জিনিসের জন্য। এটা হচ্ছে ম্যাটেরিয়ালস, অর্থাৎ কোচিং থেকে কিছু বইপত্র দিয়েছে, এই বইপত্রগুলো আমার পড়া লাগবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস আছে, প্রশ্ন ব্যাংক বলা হয়, আরও কিছু ম্যাটেরিয়ালস আছে। এই ম্যাটেরিয়ালসের জন্য আমার কোচিং লাগবে। এখন কোচিংরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে অনেক বেশি, এই জন্য তারা চেষ্টা করে যে তাদের পাবলিকেশনস, বইপত্র যাতে অনেক নির্ভুল হয় এবং তথ্য সমৃদ্ধ হয়। এর জন্য তাহলে আমার দেশ বরেণ্য বিখ্যাত কোনো কোচিংয়ে যদি আমি ভর্তি হই, তাহলে আমি নিশ্চিত থাকবো যে আচ্ছা আমি নির্ভুল জিনিসটাই পড়তে পারতেছি। এই জন্য ম্যাটেরিয়ালস, ভালো ম্যাটেরিয়ালসের জন্য ভালো কোচিংয়ে পড়তে হবে। সেকেন্ডলি, অন্তত ভর্তি থাকতে হবে। সেকেন্ডলি, কোচিংয়ে একটা রুটিন থাকে, শিডিউল থাকে, একটা রেগুলারিটি মেনটেন করে। তো রেগুলার পড়াশোনার মধ্যে থাকার জন্য, রুটিনের মধ্যে থাকার জন্য কোচিংটা করতে হবে। লাস্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এক্সাম দেওয়ার জন্য। ভর্তি পরীক্ষা ভালো করার জন্য অন্যতম এবং প্রস্তুতিকে জোরদার শানিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম সবচেয়ে ভালো প্রশ্নে
দেওয়ার জন্য যেহেতু কোচিংরা কম্পিটিশন করে, তাদের প্রশ্নের মানকে উন্নত করার সর্বোচ্চ চেষ্টা করে এবং সবচেয়ে ভালো প্রশ্ন তারা প্রদান করার চেষ্টা করে। এই জন্য ভালো প্রশ্ন এক্সাম দিয়ে আমার প্রস্তুতিটাকে আরও বেশি জোরদার করার জন্য এক্সাম দেওয়ার গুরুত্ব অপরিসীম। তো এক্সাম দিয়ে সারা দেশে আমার অবস্থাটা কেমন সেটা জানার জন্য আমার ভালো কোচিংয়ে ভর্তি হতে হবে, বিকজ তাদের ব্রাঞ্চ সারা বাংলাদেশে আছে। সারা বাংলাদেশের সাথে স্টুডেন্টের সাথে আমার একটা কম্পারিজন আমি করতে পারবো, বিকজ তারা রেজাল্ট দেয় পুরো বাংলাদেশ একসাথে করি। আচ্ছা, এবং আজকে এই ভিডিওতে যে গাইডলাইন দিব, এই গাইডলাইনের টার্গেটটা কি, আমার টার্গেটটা বুঝতে হবে। টার্গেটটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া, টপ করা না। টপ যারা করে তারা কোনো গাইডলাইন মেনে তারা করে না, তারা নিজের মতো পড়াশোনা করে টপ করে, বিকজ তার আগে থেকে অনেক সিরিয়াস। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে চান্স পাওয়াতে হবে। চান্স পাওয়ার জন্য মিনিমাম যে নলেজটা থাকা দরকার, যা করা দরকার এতটুকু করবো, ততটুকু করার যা করতে হবে সেটা আমি বলে দিলাম। যারা টপ করতে চায় তারা এতটুকু পড়ে নিজেরাই বুঝবে, আচ্ছা তাহলে এমনি করলে টপ করা যায়, তখন সে এক্সট্রা করবে এবং নিজেকে নিজে আরও ঝালাই করবে। সেটাও আমি বলে দেবো, হিন্টস দিয়ে দেবো যে এভাবে করতে হয়। আমি গাইডলাইন শুরু করছি। কি প্রথমত, একটা স্টুডেন্টকে প্রস্তুতি শুরু করার আগে, কি হয় না হয় জানার আগে, আমার প্রথমে সিস্টেমটা সম্পর্কে ধারণা লাগবে। আচ্ছা, আমি কোথায় পরীক্ষা দিতে চাই, আমি কোন ভার্সিটিতে, বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি কোন ইউনিট, কতগুলো ইউনিট আছে, আমি কোন ইউনিটে পরীক্ষা দিব, কোন ইউনিটগুলো দিতে পারবো, ইত্যাদি তথ্যগুলো, মিনিমাম তথ্যগুলো আমার জানা লাগবে। মেইন কথা যে আমি কোথায় পরীক্ষা দেবো সেটা আমার জানা লাগবে। এবং এখানে মেন্টরের একটা ভূমিকা আছে, অর্থাৎ গার্ডিয়ান কী করবেন, স্টুডেন্ট এই বিষয়গুলো জানতেছে কিনা সে দেখবেন এবং স্টুডেন্ট গার্ডিয়ানকে জানালে গার্ডিয়ান বুঝবে, আচ্ছা তাহলে স্টুডেন্ট তার এটা জানা দরকার, সে জানতেছে। স্টুডেন্ট বুঝবে, আচ্ছা আমার জানা দরকার, আমি জেনে আমার গার্ডিয়ানকে জানালাম, ফাইন। এখন সে কী জানবে, সে কোথায় পরীক্ষা দেবে এবং পরীক্ষাটা কবে হয়, সাধারণত এইচএসসির কত দিন পরে হয় বা কোন সময়টাতে হয়, পরীক্ষার মার্কস কত মার্কসে পরীক্ষা হয়, সিলেবাসটা এখানে কতক্ষণ সময় ধরে পরীক্ষা হয়, পরীক্ষার সময় কতক্ষণ, নেগেটিভ মার্কিং এই টার্মটা এইচএসসির সাথে রিলেটেড না। নেগেটিভ মার্কিং জিনিসটা কি এবং আমার পরীক্ষায় আসে কিনা, ভর্তি পরীক্ষায় এটা অ্যাপ্লাই হয় কিনা, এবং এইচএসসি এসএসসি জিপিএ থেকে কত নাম্বার যোগ হয় ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে চান্স পাওয়ার জন্য, এবং আমি আসলে কত পাচ্ছি, আমার এইচএসসি জিপিএ কত, এসএসসি জিপিএ কত। আমার জানতে হবে সেই ভার্সিটিতে প্রতিযোগিতা কেমন, কতজন পরীক্ষা দেয় ভার্সেস কতজন চান্স পায়, সিট কয়টা আছে। আমার জানতে হবে আমি যে ইউনিটে পরীক্ষা দিব কী কী সাবজেক্ট আছে, আমার ডিজায়ার্ড সাবজেক্ট কোনটা, এবং আমার ডিজায়ার্ড সাবজেক্ট পেতে হলে আমার র্যাঙ্ক কতর মধ্যে থাকতে হবে, আমার পজিশন কতর মধ্যে থাকতে হবে, এই জিনিসটা আমার জানা লাগবে। আমার জানতে হবে যে কাটমার্ক কত। কাটমার্ক মানে একটা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা হয় তখন সর্বশেষ যে মার্ক পেলে চান্স পাওয়া যায় সেটাকে কাটমার্ক বলা হয়। কাটমার্ক কত, বিগত 2-3 বছরে কাটমার্ক কত ছিল, কত পেলে মানুষ চান্স পাইছে, কত কম পাইলে চান্স পায় নাই। আমার জানতে হবে যখন লিস্ট দেয় চান্স পাওয়ার, তখন ওয়েটিংয়ে কিছু থাকে যারা ওয়েটিং থেকে পরবর্তী চান্স পায়। তো আমাদের জানতে হবে, স্টুডেন্টের জানতে হবে ওয়েটিং থেকে কয়জনকে টানে, কয়জন পরে পরবর্তীতে ভর্তির সুযোগ পায়। এই মিনিমাম বেসিক তথ্যগুলো স্টুডেন্টের নিজে জানতে হবে, গার্ডিয়ানকে জানাইতে হবে। গার্ডিয়ানকে কেন জানাইতে হবে, গার্ডিয়ান শুনবে, জানবে, বুঝবে যে না স্টুডেন্ট তার করা দরকার এটা, তার জানা দরকার, সে জানতেছে। আমি যদি টোটাল কিছু নাই জানি, আমি শুধু পড়াশোনা করি, আমি ভালো করতে পারবো না, সব কিছু জানতে হবে। আমার জানতে হবে আমি যেখানে ভর্তি পরীক্ষা দিতে চাই ওই কোচিং, ওই ভার্সিটিতে ভালো করার জন্য কোন কোচিং বা দেশ বরেণ্য কোন কোচিংটা আছে, সেই কোচিংটা আমার বাসার আশেপাশে আছে কিনা। যদি থাকে তো আমি আগে বললাম কোচিং কীভাবে করতে হবে, তো কোচিংয়ের বিষয়টা লাগবে। এটা হচ্ছে এতটুকু নলেজ আমার থাকা লাগবে। আচ্ছা, আমি প্রস্তুতি শুরু করার আগে এতটুকু বেসিক আমার জানা লাগবে, এতটুকু তথ্য আমার কাছে থাকা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি। আমি প্রথমে আলোচনা করবো প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে আমি বোঝাচ্ছি একটা স্টুডেন্ট মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করছে, এখনও প্রিপারেশন শুরু করে নাই, অ্যাডমিশনের প্রিপারেশন ধরলাম, সে শুরু করে নাই, গাজীপুরের বাস্তবতা হয়তো এরকমই বেশিরভাগ ক্ষেত্রে, তো শুরু করে নাই। এবং তার টার্গেট থাকবে যখন পরীক্ষা, যেহেতু বললাম সে জানবে যে কবে পরীক্ষা হবে, তার জানতে হবে এই পরীক্ষা সে এখনও শুরু করে নাই ভার্সেস সে কখন পরীক্ষা দিবে, মাঝখানে সে যা যা করবে, যা যা করা দরকার, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। প্রথমত কী করতে হবে আমি বলি। ফার্স্ট অফ অল তার জানতে হবে আমি যে ভার্সিটিতে পরীক্ষা দিব তার প্রিপারেশন কীভাবে নেয়, কী কী সাবজেক্ট ইম্পর্টেন্ট, কী কী চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কী কী চ্যাপ্টার কী কী টপিক ইম্পর্টেন্ট, মানে এইসব নর্মাল বেসিকগুলো জানতে হবে। এইসব সে জানবে কোথায়, আমি দিতে পারবো না, বিকজ আমি সায়েন্স থেকে পড়ছি। আমি হয়তো সায়েন্সের ক্ষেত্রে বলতে পারবো, আমি হয়তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বলতে পারবো, বাট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা অন্যান্য ইউনিট, সি ইউনিট, বি ইউনিট, আর্টসের, কমার্সের, ওদের ক্ষেত্রে বলতে পারবো না, বিকজ আমি সেই সব বিষয়ে এক্সপার্ট না। এখন আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো যে তোমার জানতে হবে, মেন্টর গাইডলাইন দিবে, এটা হচ্ছে গাইডলাইন। তুমি যার কাছ থেকে জানবা সে হচ্ছে শিক্ষক, মানে শিক্ষক থেকে আমার জানতে হবে। এখন তুমি এটা জানবা কোথেকে, বিকজ আমি বললাম কোনো শিক্ষক নাই, কোনো টিউটর নাই। জানবা তুমি ইউটিউব আছে, তুমি ইউটিউবে জাস্ট সার্চ দিবা যে বুয়েট অ্যাডমিশন প্রিপারেশন বা ঢাকা ভার্সিটি সি ইউনিট কয় ইউনিট প্রিপারেশন কীভাবে, অসংখ্য গাইডলাইন চলে আসবে। এই জিনিসটা তোমার জানতে হবে, তুমি জেনে গার্ডিয়ানকে জানাবা, মেন্টরকে জানাবা। মেন্টর নিশ্চিত হবেন যে না তার জানার কথা সে জানছে, মানে সে এক এক ধাপ করে উপরে উঠতেছে, প্রত্যেকটা সিঁড়ি উপরে উঠতেছে এবং এক সময় সে চূড়ায় পৌঁছে যাবে। এক্ষেত্রে তোমার দুইটা অ্যাসেট তোমার থাকা লাগবে। এক হচ্ছে তুমি তো কোচিং ক্লাস করবাই, ক্লাস করার পর তোমার ইউটিউবে অনেক ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, গাইডলাইন আছে, এবং সেকেন্ডলি পেইড কোর্স যেগুলো আছে, পেইড কোর্স বা অনলাইন কোর্স। তো গত বছরের ক্লাসটা লাগবে, বিকজ গত বছরের ক্লাস কেন লাগবে, কারণ আমি বিকজ আমার 50% পড়াশোনা শেষ, তারপরে তো আমি শুরু করছি অ্যাডমিশনের পড়াশোনা। এইচএসি পড়া হয়তো 100% শেষ। এখন আগের ব্যাচের, আমি যেই ব্যাচ অর্থাৎ এইচএসি 26-এর কথাই বললাম, আগের ব্যাচের ক্লাসগুলো আমার লাগবে। কেন লাগবে, কারণ আমি 50% কমপ্লিট, আমার যে চ্যাপ্টারটা এখন দরকার সেই চ্যাপ্টারটা হয়তো আমার ব্যাচে, আমি যদি আমার ব্যাচে ভর্তি
ভর্তি হই, সেই ক্লাসটা 1 মাস পরে নেবে। 1 মাস পরের ক্লাসটা আমার দরকার নেই। আমার লাগবে আগের ব্যাচের ক্লাসগুলো, যার ক্লাস সবগুলো ডান কমপ্লিট রেকর্ডেড আছে, আমি আমার প্রয়োজন মতো ক্লাস চ্যাপ্টার খুঁজে সেটা দেখে ভিডিওটা দেখে শিখে তারপর আবার পড়াশোনা শুরু করে দেবো। এই জন্য আগের ব্যাচের ক্লাস থাকবে। এখন অনেক কোচিং, অনেক অনলাইন কোর্স অফার করে যে তুমি নিজের ব্যাচের ক্লাস করলে আগের ব্যাচের ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়, এটা করতে পারো। যদি না দেয় তাহলে আগের ব্যাচের ক্লাসটা আমার লাগবে। আর ইউটিউবে তো ফ্রিতে পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না এই ব্যাচের ক্লাসে পাওয়া যাবে, ফাইন। তারপর একদম শুরু থেকে একটা স্টুডেন্ট কীভাবে প্রিপারেশন শুরু করবে, ফার্স্ট অফ অল সে দেখবে যে আগের বছরের তার যেহেতু প্রিপারেশন 50%-এর বেশি কমপ্লিট, 100% হলে তো খুবই ভালো এইচএসসি সিলেবাসের, তখন সে আগের বছরের গত 1-2 বছরের প্রশ্নগুলো সে নিয়ে বসবে। তো প্রশ্ন পাবে কোথায়? পাবে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে গত বছরগুলোয় যত প্রশ্ন আসছে, 10-20 বছর, 15-20 বছর, সে প্রশ্নগুলো সে প্রশ্ন ব্যাংকে দেওয়া থাকে। সে প্রশ্ন ব্যাংকটা পাবে কোথায়? কোচিং থেকে পাবে। যেই ভালো কোচিংয়ের কথা বললাম, সেই কোচিং থেকে সে এই বইটা কালেক্ট করবে। প্রশ্ন ব্যাংক যেটা সবগুলো সাবজেক্ট থাকে, একটা প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক যেটাকে বলা হয়। তো প্রশ্ন ব্যাংকে এখন গত 2 বছরের প্রশ্ন দেখবি, জাস্ট দেখার জন্য, এটা এমনি না, জাস্ট দেখার জন্য, নিজের অবস্থানটা বোঝার জন্য। আচ্ছা, আমি হয়তো 100টা কোশ্চেন দেখলাম, দেখার পর মনে হলো যে না, 10টা কোশ্চেন আমি পারছি, 90টা পারি না, একদম কম ধরলাম। যেগুলো পারি নাই তো পারি নাই, আগে যেগুলো পারছি সেগুলো থেকে বলি যে আমি পারছি। আমি যেগুলো পড়েছি, আমার 50% তো সিলেবাস কমপ্লিট, সেই 50% থেকে কতগুলো কোশ্চেন আসছে, সেই আসা কোশ্চেনগুলো আমি পারছি কিনা। যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, না পারলে কেন পারি না, সমস্যা বের করতে হবে। আর যা পড়ি নাই তা তো পড়ি নাই, এটা তো একটা সমস্যা বেরিয়ে গেছে, আমি পড়ি নাই আগে, এটা একটা সমস্যা। আর এটা যা আমি পড়ছি কিন্তু পারি নাই, কেন পারি নাই, হতে পারে এরকম। এইচএসির ক্ষেত্রে অনেক সময় হয় এরকম যে একটা চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ একটা নির্দিষ্ট টপিকগুলো থেকে আসে, এইচএসির পোলাপান শুধু ওই টপিকটা পড়ে, তো পুরো চ্যাপ্টার পড়ে না। এর জন্য হতে পারে যে সে পারে নাই, হয়তো পুরো চ্যাপ্টার পড়ে নাই, আর হতে পারে সে আগে পড়েনি, এটা স্কিপ করছে। এই সমস্যাগুলো আগে বের করতে হবে। এই সমস্যা এখন সমাধান করতে হবে। যদি আগে না পড়ে থেকে পড়তে হবে, একদমই স্কিপ করে থাকে, তাহলে ইউটিউবের ক্লাস বা পেইড ব্যাচের আগের ব্যাচের যে ক্লাসগুলো দেখে শিখে ফেলতে হবে, এবং দ্রুত জাস্ট ওই টপিকটা, ওই কী বলে, ওই প্রশ্নটা শিখে ফেলতে হবে। এভাবে যদি এইচএসসির আগে কেউ এই কাজটা করে থাকে, টেস্টের সময় থেকে যদি এই কাজটা কেউ করে থাকে, তাহলে সে আস্তে আস্তে, ওর তো ধরলাম যে 50% কমপ্লিট, বাকি 50% আছে, বাকি 50% সে তো কলেজের সাথে, কোচিংয়ের সাথে, প্রাইভেটের সাথে এগোচ্ছে। এর সাথে সাথে সে নিজে নিজে, যেহেতু যেই প্রশ্নগুলো সমস্যা ফেস করতেছে, এগুলো নিজে নিজে শিখে, জাস্ট টপিকটা ওই প্রশ্নটা শিখে, মানে শিখে আগায় রাখবে। তো যখন প্রাইভেট কোচিং কলেজগুলো পড়াবে, সে এটার গুরুত্ব আরও বেশি বুঝতে পারবে অন্যদের থেকে, যে এই কাজটা করে নেয়। যখন সে গুরুত্ব বুঝতে পারবে, সেইভাবেই করবে, সেই ভালো করেই করবে। এই জন্য এই কাজটা করতে হবে। তখন প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তারপর এক্সাম দিতে হবে। আচ্ছা, আমি শিখছি এবং এক্সাম দিচ্ছি, এক্সাম দিয়ে ঝালাই করতে হবে। এক্সামটা হচ্ছে মেন, এক্সামের মাধ্যমে আমার শিখতে হবে। কীভাবে শিখতে হবে একটু পরে আলোচনা করব। আর লাস্টলি, আমার এখানে আমি আসি, এখানে এখনো যাত্রা শুরু করিনি। আমি পড়াশোনা দিয়ে, প্রিপারেশন দিয়ে যাত্রা শুরু করব, এবং এই যাত্রাটাকে আরও স্মুথ করবো, আমি নিজেকে দক্ষ করবো এক্সাম দেওয়ার মাধ্যমে। এবং সব শেষ হলে আমি পরীক্ষার হলে কীভাবে পারফরমেন্স করতেছি, কিছু ট্রিক্স আছে, কিছু সতর্কতা আছে, এগুলো অবলম্বন করে যদি পরীক্ষাটা দিতে পারি, আমি নিশ্চিত যে না, আমার যা করা দরকার আমি করছি। তারপর যদি ভাগ্যে থাকে, আল্লাহ ভালো মনে করেন, দিন আমাকে চান্স পাবেন। এটা হচ্ছে পূর্ণতা, অর্থাৎ আমি নিশ্চিত যে না, আমার যা করা দরকার আমি করছি। কিন্তু পোলাপানের হয় কি, যে সে জানি না যে আমি আসলে যা করা দরকার এটা করছি কিনা। এর জন্য আজকের গাইডলাইনটা হবে এরকম যে না, এটাই হচ্ছে টোটাল গাইডলাইন, মিনিমাম গাইডলাইন। এখান থেকে এতটুকু করলে তুমি নিশ্চিত থাকতে পারবে যে না, তোমার যা করা দরকার তুমি মোটামুটি করছো। আচ্ছা, এবার আমরা প্রিপারেশন নিয়ে কথা বলবো। যে প্রিপারেশন শুরু করতে আমাদের কী লাগবে, এতক্ষণ বুঝলাম যে না, টোটাল জার্নিতে কী লাগবে। এখন শুধু প্রিপারেশনের জন্য কী লাগবে, পড়াশোনার জন্য কী লাগবে, দুটো জিনিস লাগবে। এক হচ্ছে রিসোর্স, এক হচ্ছে এক্সাম। রিসোর্স কি? রিসোর্সের মধ্যে 3টা প্রশ্নের উত্তর আছে, এবং রিসোর্সের মধ্যে একটা লক্ষ্য আছে। 3টা প্রশ্ন হচ্ছে যে আমি কোত্থেকে পড়াশোনা শুরু করব, কোত্থেকে পড়াশোনা শেষ করব, এবং কখন বুঝবো যে আমার পড়াশোনা কমপ্লিট। এই 3টা প্রশ্নের উত্তর রিসোর্সের মধ্যে আছে। রিসোর্স থেকে পড়াশোনা শুরু করবো, রিসোর্সেই শেষ করবো, রিসোর্স পড়লে বুঝবো যে না, আমার পড়াশোনা পূর্ণতা হয়েছে। একটা লক্ষ্য আছে রিসোর্সের। আমি যখন পরীক্ষা দিব, পরীক্ষার আগে রিভিশন লাগবে, তো রিভিশনটা কোথেকে পড়বো? রিসোর্স থেকে করবো। তো রিসোর্স, এটা একটা কমপ্লিট রিসোর্স, কেউ দিতে পারে না, কোনো কোচিং দেয় নাই, পারে না, এটা নিজের বানিয়ে নিতে হয়, নিজের যা প্রয়োজন সেটা অনুসারে। তো রিসোর্স কীভাবে বানাতে হবে সিস্টেমিক্যালি, সেটা আমি বলে দেবো। প্রথম রিসোর্স হচ্ছে মেইন প্রশ্ন ব্যাংক, যেটা আমি যে ইউনিভার্সিটিতে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব, সেটার মেইন প্রশ্ন ব্যাংকটা আমার রিসোর্স হিসেবে লাগবে। তো প্রশ্ন ব্যাংক শুধু সলভ না, আমার বিগত 10 থেকে 15 বছরের প্রশ্ন একদম এক্সপার্ট হয়ে যেতে হবে, প্রত্যেকটা এতবার সলভ করতে হবে, সাবজেক্ট ওয়াইজ যেভাবেই হোক। আমি যাই সমস্যা পড়ি, সমাধান আমার প্রশ্ন ব্যাংকে খুঁজতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন ব্যাংক সলভ করার ট্রিকটা আমাকে শিখতে হবে। প্রশ্ন ব্যাংক জাস্ট সলভ হয়, এক্সপার্ট হয়ে যেতে হবে। কীভাবে এক্সপার্ট হবো? প্রতিদিন 1-2টা করে সাল করতে হবে, রিভিশন দিতে হবে, এবং নতুন টপিক শিখতে হবে। রিভিশনের মাধ্যমে আমি যখন একটা করে সাল করবো, যেহেতু আমার 100% সিলেবাস কমপ্লিট না, আমার যতটুকু কমপ্লিট ওইগুলো আমার রিভিশন হয়ে যাবে। সেকেন্ডলি আর যা আমি পারতেছি না, সেগুলো আমি শিখে ফেলবো, ইনস্ট্যান্ট শিখে ফেলবো। আমার ওয়েট করতে হবে না কবে করাবে না করবে, বিকজ আমার কাছে ইউটিউব আছে, আমার কাছে পেইড ব্যাচের ক্লাস আছে, আমি শিখে ফেলবো এবং এগুলো আয়ত্তে নিয়ে আসবো। এবং এরকম এক্সাম প্রত্যেকটা সাল, প্রত্যেকদিন একটা দুইটা করে সাল করে থাকবো। সেমলি আমার রিভিশন হতে থাকবে, নতুন টপিক শেখার পরিমাণ বাড়তে থাকবে। 5 বছর পর, 6 বছর পর, মানে 5-6 বছরের কোশ্চেন সলভ করার পর দেখবে যে না, সবই তুমি পারতেছো, বিকজ একই জায়গা থেকে, সেম টপিক থেকে, সেম এরিয়া থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে। 5 বছর যখন কমপ্লিট হয়ে যাবে করা, তখন আমি মডেল টেস্ট দেবো।
তো মডেল টেস্টের প্রশ্ন থেকে মডেল টেস্ট মানে কমপ্লিট সিলেবাস থেকে প্রশ্ন করা হয়। তো কোচিংগুলো একদম শেষ সময় এই মডেল টেস্ট নেয়। যদি কোচিংয়ের সাথে কথা বলে মডেল টেস্ট আগে নেওয়া যায় বা গত বছরগুলো নেওয়া যায় ভালো, যদি নেওয়া না যায় তাহলে আমি প্রশ্ন ব্যাংকের যে বিগত মানে 5 বছর তো শেষ, এর আগে যে প্রশ্নগুলো আছে ওইগুলোকে আমি মডেল টেস্ট হিসেবে কনসিডার করে ওইগুলো সলভ করা শুরু করবো, বিকজ ওটা তো টোটাল সিলেবাস থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। তো যা পারি তো পারি, যা পারি না তা আবার শিখে ফেলবো এরকম। কিন্তু যা পারি না সেগুলো আমার কোশ্চেন ব্যাংকে আবার খুঁজতে হবে, এরকম 10-15 বছর খুঁজতে হবে। একটা ধরলাম যে আজকে আমি 2টা মডেল টেস্ট বা একটা মডেল টেস্ট দিলাম, আমার 5 বছর শেষ, এর আগের বছরের কোশ্চেনটা মডেল টেস্ট হিসেবে দিলাম। তো কিছু প্রশ্ন পারলাম তো পারলাম, যে পারলাম না তো পারলাম না, এবার খুঁজতে হবে এই প্রশ্নগুলো আমি আগে যে বিগত 5 বছর করলাম সেখানে ছিল কিনা। যদি না থাকে আমার খুঁজতে হবে, আমার এত বেশি এক্সপার্ট হয়ে যেতে হবে যে আমি দেখলেই বলতে পারি আচ্ছা এটা তো 5 বছরে ছিল কি ছিল না, আমি এটা বলে দিতে পারি। তারপর যদি না থাকে তো আগের কোশ্চেন আমি এখন যেই সাল দিলাম তার আগে 5 বছর মানে টোটাল 10-15 বছর কোশ্চেন আমি খুঁজবো, নিজে নিজে পেজ উল্টে খুঁজবো। প্রশ্ন ব্যাংক থেকে খুঁজতে হবে। সাবজেক্টিভ যে বই, অনেক বই দেয়, সাবজেক্টিভ বই আছে মানে ওইখান থেকে না, আমার প্রশ্ন ব্যাংক থেকে খুঁজলে আমার যা প্রয়োজন সেটা আমি ইনশিওর করতে পারবো। এখন যে কোনো পরীক্ষায় যখন তুমি একটা প্রশ্ন পারতেছো না, সেই প্রশ্নটা খুঁজতে হবে প্রশ্ন ব্যাংকে এবং মেইন প্রশ্ন ব্যাংকে। সাবজেক্টিভ বই না, সাবজেক্টিভ বই আছে কিন্তু সেটা আমার প্রশ্ন ব্যাংকে খুঁজতে হবে। খুঁজলে কী হবে, একটা প্রশ্ন খুঁজতে গিয়ে না আনুষঙ্গিক অনেকগুলো প্রশ্ন অজান্তে আমি দেখে ফেলতেছি। সাবজেক্টিভ বই অ্যানালাইসিস বইগুলো আছে কিন্তু আমার প্রশ্ন ব্যাংক থেকে খুঁজতে হবে, বিকজ আমার ভিতরে একটা অ্যানালাইসিস তৈরি হয়ে যাবে। আমি আমার অজান্তেই না জেনেই নিজেকে অনেক বেশি প্রস্তুত করে ফেলতেছি ভর্তি পরীক্ষার জন্য। এটা একটা পার্থক্য করে দেবে যে এটা করতেছেন এবং যে করতেছে তার মাঝখানে। পার্থক্যটাই দরকার, বিকজ ভর্তি পরীক্ষা একটা কম্পিটিশন, সেখানে 80 পাইলেই সবাইকে A+ দিয়ে দেওয়া যায় না, সেখানে সিট লিমিটেড, যারা ভালো করবে তারাই চান্স পাবে। এরকম করতে করতে এক সময় একঘেয়েমি লাগবে, তখন তুমি সাবজেক্টিভ বই পড়তে পারো। বাট মেইন হচ্ছে আমি ধরো আজকে আমার ফিজিক্স পড়তে ভালো লাগতেছে বা একটা সাবজেক্ট পড়তে ভালো লাগতেছে, তো এটা সাবজেক্টিভ বই আসে, অর্থাৎ সেই সাবজেক্টের যে বই মানে কোচিং থেকে দিবি সেটাই আসে। বাট তুমি প্রশ্ন ব্যাংক থেকেই পড়বা। তুমি সেই একটা সাবজেক্ট পড়তে ভালো লাগতেছে, তুমি প্রশ্ন ব্যাংকের সবগুলো সালে শুধু ওই মানে সাবজেক্টের কোশ্চেনগুলো সলভ করে যাও। তুমি দেখো কি পারতেছো, কি পারতা ভুলে গেছো, কি পারতেছো না শিখে ফেলো, এরকম। এভাবেই তুমি 10-15 বছর যে কোশ্চেন আছে এগুলো রিভিশন দিতেই থাকবা বারবার এক্সপার্ট হওয়ার জন্য। তোমার একটা অ্যানালাইসিস থাকবে, তুমি কোচিংয়ের অ্যানালাইসিসের সাথে পরে মিলাবা যে আচ্ছা কোচিংয়ের অ্যানালাইসিস এটা, আমার অ্যানালাইসিস এইটা, কী কী মিলতেছে কী কী মিলতেছে না, কোচিংয়ের কী কী বললো এই টপিক থেকে আসে বাট আমি পাইলাম না, তার মানে তুমি আবার খুঁজবা। এইভাবে বারবার খোঁজা হলে তোমার এই কোশ্চেন ব্যাংক সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে খুব ভালো করে। তোমার মেইন যে কোশ্চেন ব্যাংক সেটা মেইন ধরলাম ঢাবির কোশ্চেন ব্যাংক, ঢাবির এই ইউনিটের কোশ্চেন ব্যাংক, তো তুমি সেটার পড়া মেইনলি পড়বা। তারপর আরও কিছু পড়া আছে এগুলো পরে, আগে তোমার মেইনটা ভালো করে এক্সপার্ট হতে হবে। এটা হচ্ছে রিসোর্সের কথা। তো রিসোর্সের মধ্যে প্রশ্ন ব্যাংকটা থাকবে, মেইন ইউনিটের প্রশ্ন ব্যাংক। তারপর এক্সেসরি হিসেবে অর্থাৎ তোমার মেইন প্রশ্ন ব্যাংক তোমার পড়া শেষ, তারপর কী করতে হবে, তুমি যেইখানেই পরীক্ষা দিচ্ছ, ধরো ইঞ্জিনিয়ারিং তুমি প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং তুমি বুয়েটকে টার্গেট করে প্রিপারেশন নিবা, তো বুয়েটের একটা কোশ্চেন ব্যাংক আছে। তো বুয়েটের কোশ্চেন ব্যাংক করা শেষ হলে ভালো করে এক্সপার্ট হওয়ার পর তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আদার্স যে বড় বড় ভার্সিটিগুলো আছে, চুয়েট কুয়েট হতে পারে, MIST হতে পারে, IIT হতে পারে, ওইগুলোর প্রশ্ন ব্যাংকগুলো কালেক্ট করবে। তারপর দেখবে সেখানে কি নতুন নতুন প্রশ্ন আছে, কি নতুন নতুন টপিক আছে যা তুমি তোমার মেইন প্রশ্ন ব্যাংকটাতে পাও নাই, ওইগুলো তুমি দাগায় রাখবা এবং দাগায় একটা খাতার মধ্যে সেটা নিয়ে আসবা, যেভাবে আছে যেভাবে প্রশ্ন আছে অপশন আছে মানে হুবহু সেই খাতায় নিয়ে আসবা। সেই খাতাটার একটা নাম আছে, খাতাটার নাম হচ্ছে ভুলের খাতা, বিকজ এখানে শুধু ওই নতুন তথ্যগুলোই না, তুমি এক্সামে যে কী কী ভুল করতেছো সেটাও এই খাতায় অ্যাড হবে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। এই খাতার মধ্যে তুমি নতুন নতুন যা পাচ্ছ অ্যাড করে ফেলবা এবং তুমি প্রতিদিন কোচিংয়ের ক্লাস করবা, অফলাইন কোচিংয়ের ক্লাস করবা। সেই ক্লাসগুলোতে এবং লেকচার শিটগুলোতে, ক্লাস নোটগুলোতে, সাজেশনসগুলোতে যা নতুন নতুন জিনিস, নতুন নতুন তথ্য তারা দেয়, তথ্যগুলো তুমি সেই ভুলের খাতায় লিখে রাখবা। তাহলে কী হবে, তোমার রিসোর্সটা এনরিচড হবে। এই রিসোর্সের মধ্যে তোমার এই কয়েকটা জিনিস থাকবে এবং নতুন নতুন জিনিসগুলো তোমার ভুলের খাতার মধ্যে থাকবে। তো ভুলের খাতার আরেকটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম কেন দেওয়া হয় এটা বুঝতে হবে। এক্সাম কম পাইলে আমার প্রস্তুতি খারাপ এরকম কিছু না, এক্সাম অনেক মানে কারণে খারাপ হতে পারে। এক্সাম তুমি দিবে ভুল করার জন্য এবং তোমার প্রস্তুতিকে শানিত করার জন্য, রিভিশনকে জোরদার করার জন্য এবং আগে এবং পরে তোমার কী অবস্থা এটা তুলনা করার জন্য। এক্সাম যখন তুমি দিবে তোমার ভুল হতে পারে, তো তোমার দেখতে হবে ভুল হয়েছে কিনা। এক্সাম এবার আসো এক্সাম নিয়ে তুমি তোমার প্রস্তুতিকে কীভাবে যাচাই করবে। প্রতিটি এক্সাম ছোটো খাটো, ডেইলি এক্সাম হোক, উইকলি হোক, এক্সামে কোচিং অনেক ধরনের এক্সাম হয়, তো ছোটো থেকে ছোটো, বড় থেকে বড় যত এক্সাম আছে সবগুলো এক্সাম দিবে। তুমি পড়ো না পড়ো তুমি এক্সাম দিবে মাস্ট, এতটুকু যদি প্রতিজ্ঞা করতে পারো তাহলে তুমি এক্সাম থেকে শিখতে পারবে। প্রতিটি এক্সামের পর ছোটো হোক, যত ছোটো হোক, 10 নম্বরের হোক, 5 নম্বরের হোক, এক্সাম দিবে। এক্সাম থেকে তোমার অ্যাসেসমেন্ট তুমি করবে, প্রত্যেকটা এক্সামের পর অ্যাসেসমেন্ট লাগবে। কী অ্যাসেসমেন্ট এটা আমি বলছি। এবার তোমার গার্ডিয়ান, মেন্টর এবং স্টুডেন্টের মধ্যে একটা কমিউনিকেশন লাগবে। তোমার এক্সামের পর তোমার মেন্টর বা তোমার গার্ডিয়ান তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা কয় নাম্বারের এক্সাম আজকে হয়েছে, তুমি মাত্র এক্সাম দিয়ে আসছো, জিজ্ঞেস করতে হবে তুমি আজকে কয় নাম্বারের এক্সাম হয়েছে। আর যেহেতু উনি জানে না, গার্ডিয়ানকে আমি মেন্টর বানাইছি, তো উনি জানে না, তুমি বলবে যে এত নাম্বার এক্সাম হয়েছে, ধরো 100 নাম্বার এক্সাম হয়েছে, আচ্ছা তুমি কত পাবা এটাও বলতে হবে। আচ্ছা এখনো রেজাল্ট দেয় নাই, আমি পরীক্ষা দিয়ে আসছি, আমার ধারণা কি আমি কত পাইতে পারি। এবং রেজাল্ট দেওয়ার পর তুমি অবশ্যই দেখবে একটা নাম্বার পাইছো। তো তোমার ধারণা এবং তোমার প্রাপ্ত নাম্বার এই দুইটার গ্যাপ যত কমানো যাবে তোমার প্রিপারেশন তত বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে কথা আছে, গ্যাপ বাড়লেও সমস্যা নেই যদি এই মানে পড়াটা তোমার না পড়া থাকে। তোমার পড়ার মধ্যে ভুল করলে সমস্যা, না পড়ার মধ্যে ভুল করলে সমস্যা নেই, শিক্ষা আছে। কোচিংয়ের এক্সামগুলো, আমি এক্সামের ভুল নিয়ে আগে কথা বলি। এক্সামের ভুল যখন একটা এক্সামে তুমি বললা আছে এসে দেখলা রেজাল্ট দিলেও ভুল হয়েছে,
এবার তুমি ভুল নিয়ে কথা বলবো মেন্টরের সাথে। তো মেন্টরকে তুমি প্রত্যেক দিন একটা রিপোর্ট দেবা যে ভুল হয়েছে, এক্সামে যে ভুলগুলো হইলো কেন হইলো, কী সমস্যা ছিল। তুমি দেখবা যে তোমার যে রিসোর্স ছিল, তুমি যা পড়ছো যা পড়তেছো, অর্থাৎ মেইন কোশ্চেন ব্যাংক, তোমার অ্যাক্সেসরি কোশ্চেন ব্যাংক, নতুন তথ্য জানার জন্য লেকচার শিট, ক্লাস নোট, সাজেশন, তো এগুলো তো একটা মিলে, আমি সবগুলো মিলে বললাম একটা রিসোর্স থাকবে। মেইন থাকবে মেইন প্রশ্ন ব্যাংক, বাকি নতুন নতুন জিনিস তুমি যা শিখতেছো সব ভুলের খাতার মধ্যে থাকবে। এগুলোর মধ্যে এগুলো ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে তোমার পড়তে হবে। ভুল করা অপরাধ, তাহলে তোমার প্র্যাকটিস করতে হবে যাতে তুমি ভুলে না যাও। মানে এখনও তুমি এক্সপার্ট হও না, তোমার এক্সপার্ট হতে হবে। যদি সেখানে থেকে থাকে ডিরেক্ট কোশ্চেনগুলো বা ডিরেক্ট টাইপের কোশ্চেনগুলো যদি হয়ে থাকে তাহলে তোমার শিখতে হবে। আরেকটা হতে পারে যে না, ডিরেক্ট কোশ্চেন হয় নাই, এই টপিক থেকে কোশ্চেন আসছে, এই টাইপের আসে না, টপিক থেকে আসছে। এই টপিকটা যদি তোমার কোশ্চেন ব্যাংকে থেকে থাকে বা তোমার এই রিসোর্সের মধ্যে থেকে থাকে, রিসোর্স বলতে আমি সব কিছু মিলিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমার কী হবে, তাহলে এটা তোমার পড়তে হবে, এই টপিকটা পড়তে হবে। এরকম হতে পারে যে একটা টপিক থেকে, এই টপিকটাও মানে কোশ্চেন ব্যাংকে ছিল কমন, এই টপিক থেকে এইভাবে ঘুরায় কোশ্চেন আসতে পারে, সেটা বুঝে নেয়। তার মানে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিলা। আর যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে যাতে না হয় তুমি এক্সপার্ট হওয়ার জন্য প্র্যাকটিস করতে থাকো এগুলো। আরেকটা হতে পারে যে কোশ্চেন ব্যাংকেও নাই, কোনো দিন এই টপিক থেকেও আসে নাই, তখন আমার দেখতে হবে যে কোচিংয়ের এক্সামগুলোতে, যেহেতু কোচিংয়ের এক্সামে ভুলটা করছি, কোচিংয়ের এক্সামগুলোতে এই টপিক বা এই টাইপের কোশ্চেন কি রেগুলার বেসিসে দেয় কিনা, এরকম কোশ্চেন দেয় কিনা। যদি না দেয় তো নাই, তুমি সেফলি এটাকে স্কিপ করতে পারো, যদি সময় না থাকে, থাকলে তো পড়বা। আর যদি দেখো যে না, কোচিংয়ে ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনগুলো দিচ্ছে, তাহলে তোমার দেখতে হবে আবার রিসোর্সের মধ্যে ঘাটতে হবে যে আচ্ছা কোচিংয়ে যে সাজেশন দিছিল, লেকচার শিট, ক্লাস নোট, সেখানে ছিল কিনা। যদি থাকে তাহলে তোমার পড়তে হবে, পাইলা না, তোমার রিসোর্সের মধ্যে ছিল না। আরেকটা জিনিস তোমার দেখতে হবে, মাস্ট দেখতে হবে, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন। এইচএসসি তো দিয়ে আসতো, বা যারা এখনো দেওয়া নাই, অর্থাৎ মিড লেভেল থেকে শুরু করবা, তো বোর্ড কোশ্চেনে দেখতে হবে বোর্ড কোশ্চেনে এরকম কোনো কোশ্চেন আসে কিনা, এরকম টাইপ টপিকের কোনো কোশ্চেন আসে কিনা। যদি এসে থাকে, তুমি ভুল করে থাকো, তাহলে এটা শিখতে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে ভুল না হয় সেভাবে প্রিপেয়ার করতে হবে। এটা হচ্ছে এই কয়েকটা ধাপ, আমার ভুল গেলে আমি কী কী করবো সেটার উপর। তারপর যখন রেজাল্ট দিবে, অর্থাৎ 100 মার্কে ধরলাম পরীক্ষা, এবার কিছু ঠিক হবে, কিছু ভুল হবে, কিছু হয়তো অ্যান্সার করবো না। আমি প্রথমে আসি যেগুলো ঠিক হয়েছে, ধরলাম যে 10টা ঠিক হয়েছে, 100-র মধ্যে 90টা ভুল গেছে। তো 10টা ঠিক হইলে এই ঠিকটাকে আমার কয়েকটা প্রশ্নের আন্ডারে নিয়ে আসতে হবে। একদম শিওর কি ঠিক হয়েছিল, তুমি একদম জানো, অ্যাকচুয়াল অ্যান্সারটা জানো তারপর ঠিক হয়েছে, নাকি আন্দাজে লাগাইছো তারপর ঠিক হয়েছে, নাকি তুমি অ্যাকচুয়ালি জানতা না তারপরও তুমি অপশন এলিমিনেশন করে সঠিকটা বের করতে পারছো। এটা কোন লেভেলের ঠিক। যদি অ্যাকচুয়াল ঠিক হয়ে থাকে তো হইলো, যদি আন্দাজে হয়ে থাকে তো এটা থেকে শিক্ষা নিতে হবে। এই ঠিক হওয়া মার্কটা কিন্তু আমার কিছু না, বিকজ এখান থেকে যে শিক্ষাটা আমি লাভ করবো ভর্তি পরীক্ষা, সেই শিক্ষাটা আমাকে কী বলে চান্স পাওয়া দেবে। আচ্ছা, এবার যেগুলো ভুল গেছে, তো ভুল গেছে কেন ভুল গেল, ভুল গেলে অনেক কারণ হতে পারে যে আমি এটা পারতাম, ভুল দাগাইছি, তাহলে এখানে আমার স্কিলের একটা ঘাটতি আছে, এটা ঠিক করতে হবে। একটা হতে পারে যে শিখছিলাম কনফিউজড হয়ে গেছে, মানে তোমার পর্যাপ্ত প্র্যাকটিস হয় নাই, প্র্যাকটিস করতে হবে, আরও এক্সপার্ট হতে হবে। আরেকটা হতে পারে পারতাম ভুলে গেছি, তার মানে এখনও তুমি এক্সপার্ট হও নাই, আরও বেশি। আরেকটা হতে পারে যে একদম পারতামই না, তো পারতামই না মানে আবার শিখতে হবে, এটা পড়তে হবে। কোথেকে পড়বো, ইউটিউব আছে, পিক বেসের ক্লাস আছে, কোচিং আছে, ফাইন, এগুলো থেকে পড়বে। কিংবা তোমার যে প্রশ্ন ব্যাংক, সেখানেও দেওয়া থাকে, ব্যাখ্যার মধ্যে দেওয়া থাকে, ব্যাখ্যাটা পড়ে নিলে, ওটা শিখে নিলে সেই প্রশ্নটা শেখা হলো। কিছু না পড়ার থেকে তো পড়া ভালো, তাই না? এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। তুমি যেই প্রশ্নগুলো, অর্থাৎ যেই যে ভুল করলো, তো এই ভুলগুলো তোমার নিজে খুঁজতে হবে, এটা কোথায় আছে, কোথায় করবে, প্রশ্ন ব্যাংক থেকে, একদম মেইন প্রশ্ন ব্যাংক থেকে খুঁজতে হবে। কেন খুঁজতে হবে বললাম, একটা মানে একটা প্রশ্ন ব্যাংক খুঁজতে খুঁজতে তোমার বারবার যখন বিভিন্ন সাল উল্টানো হচ্ছে, প্রশ্ন দেখা হচ্ছে, তোমার ভিতরে একটা রেসিডুয়াল নলেজ তৈরি হচ্ছে, তোমার ভিতরে তোমার অজান্তে একটা জ্ঞান তৈরি হচ্ছে, জ্ঞানের সমুদ্র তৈরি হচ্ছে, যে না তুমি এখন নিজেকে ফ্যান্টাস্টিকভাবে তুমি আগাচ্ছ, তোমার প্রস্তুতিও ফ্যান্টাস্টিক হয়ে গেছে, তুমি আসলে বুঝতেছো না। যদি তোমাকে এখনই পরীক্ষায় বসা দেওয়া যায়, তো তোমার যে প্রিপারেশন, তুমি এখনই ভালো করতাম, না পড়ি, তাহলে ভয় মানে কাজ করবে না, তুমি কনফিডেন্ট থাকবে। আমি এতক্ষণ যা কথা বললাম এটা হচ্ছে লিমিটেড পড়াশোনা, রিসোর্সের মধ্যে এক্সাম দিয়ে। এই পড়াশোনা, এতটুকু পড়াশোনা হচ্ছে চান্স পাওয়ার জন্য, এতটুকু পড়াশোনা করতেই হবে। যদি পড়াশোনা করো, রিসোর্সটা কমপ্লিট করো, এক্সপার্ট হয়ে যাও, তখন তুমি নিশ্চিত তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার তুমি পড়ছো, তোমার প্রিপারেশন কমপ্লিট। এখানে একটা কথা আছে, এখন প্রিপারেশন কমপ্লিট হওয়ার পর হল স্ট্র্যাটেজি লাগে, আমি এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যদি এখন বলো যে আচ্ছা না, এখন তুমি রেডি যে তুমি যে কোনো এক্সাম, যে কোনো জায়গা থেকে তুমি এখন পড়তে পারো, যে কোনো এক্সাম দিতে পারো। বাট সমস্যা হচ্ছে যখনই কোনো ভুল পালা, তখন তোমার দেখতে হবে যে আমার রিসোর্সের মধ্যে এটা ছিল কিনা, বারবার কোশ্চেন ব্যাংকটা উল্টাইতে হবে, রিসোর্সগুলো উল্টাইতে হবে। যদি তুমি মনে করি যে না, আমি তো রিসোর্স অনেকবার পড়ছি, প্রশ্ন ব্যাংক অনেকবার পড়ছি, একঘেয়েমি লাগতেছে, সাবজেক্টিভ বই পড়া যায়, এটা একসময় পড়া যায়, বাট সাবজেক্টিভ বইকে অভ্যাস বানানো যাবে না। কারণ কি, প্রশ্ন খোঁজাটা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যখনই আমি বারবার পেজ উল্টাচ্ছি একটা প্রশ্ন খোঁজার জন্য, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন টপিক আমার অলরেডি দেখতে, আমি না বুঝতে আমার রিভিশন হয়ে যাচ্ছে। অ্যান্সারটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইফোর্টটা আমাকে আরও দক্ষ করে তুলছে, অ্যাক্টিভ রিকল হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, পারফরমেন্সটা আমাকে চান্স পাবে, অ্যাক্টিভ রিকল যেটা, রিভিশন যেটা। বাট আমি এই প্রশ্ন খোঁজা, এটা আমাকে চান্স পাবে না। আমাকে চান্স পাওয়ার জন্য নিজের স্কিলকে, নিজের দক্ষতাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, তাহলে এখন ইন শর্ট যদি আমি বলি যে কী বললাম, এটা হচ্ছে আমার প্রিপারেশনের জন্য দুইটা জিনিস লাগবে, একটা রিসোর্স লাগবে। রিসোর্স মানে হচ্ছে মূল প্রশ্ন ব্যাংক, এবং আদার্স যে এক্সেসরি জিনিসগুলো বললাম, একটা ভালো করে পড়বো,
অনেক ভালো করে পড়তে হবে, বিকজ অন্য যা কিছু পড়বো তখন তো আমার বুঝতে হবে এটা আমার মেইন প্রশ্ন ব্যাংকে ছিল কিনা। যে না থাকে তখন আমি দাগায় রাখবো, দাগায় একটা খাতায় ভুলের খাতা সেখানে নোট করবো, এবং যত ভুল এক্সামে করলাম, একটা ভুল করছি মানে বারবার ভুল করবো, প্রত্যেকটা ছোটো থেকে বড় যত এক্সামের ভুল হবে প্রত্যেকটা ভুল সেই ভুলের খাতায় লেখা থাকবে, প্রশ্ন অপশন সহ যেভাবে প্রশ্ন ছিল সেভাবেই আমি তুলে রাখবো এবং সঠিক উত্তরটা দাগায় রাখবো, এবং এই জিনিসটা রিভিশন দেবো। তো রিভিশনের জন্য হচ্ছে আমার রিসোর্স, এবং সেই ভুলের খাতা টোটাল জিনিসটা আমার রিসোর্স হিসেবে ইউজ করবো এবং সেটাকে আমি রিভিশন দেবো। এখন যদি আমি বলি যে আচ্ছা টোটাল সিনারিওটা কী ছিল, টোটাল সিনারিওটা একদম ইন শর্ট, এটা হবে একটা স্টুডেন্ট, সে একটা পরীক্ষা দিয়ে আসবে, আমাদের প্রস্তুতিটা হবে একটা পরীক্ষা বেস, একটা পরীক্ষা দিয়ে আসবে, আসার পর এখনও রেজাল্ট দেয় নাই, মাত্র পরীক্ষা দিয়ে আসছে, আসার পর সে একটা ধারণা করবে যে আচ্ছা আমি পরীক্ষা দিছি এরকম হইতে পারে, কারণ সে তো জানে যে আসলে সে কী পারছে কী পারে নাই, কী কনফিউজ ছিল সে জানে, সে একটা ধারণা করবে, অ্যাজাম্পশন করবে যে আচ্ছা এত পাইতে পারি, তারপর রেজাল্ট দিবে, সে তখন মিলাবে আচ্ছা কী কী ভুল এটা মিলাবে, সে প্রশ্ন ব্যাংক থেকে মিলাতে হবে। তারপর নিজে যখন একটু এক্সামে লাগবে তখন সাবজেক্টিভ বই, বিকজ সাবজেক্টিভ বইয়ে তো সালের প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো থাকে, ওটা দেখতে পারে, বাট মেইন হচ্ছে প্রশ্ন ব্যাংক। আচ্ছা এখন সে গার্ডিয়ান বা মেন্টর তাকে প্রশ্ন করবে কেন ভুল গেল, সে উত্তর দিবে আচ্ছা কী কী কারণে ভুল গেল, যে ধাপগুলো বললাম যে ভুল যদি ঠিক হয়ে থাকে, ঠিক হওয়ার মধ্যে কেমন ঠিক হয়েছে, শিওর ছিলাম নাকি আন্দাজে ঠিক হয়েছে, ভুল হওয়ার মধ্যে কেমন ভুল একদমই পারি না নাকি ভুলে গেছি নাকি ভুল দাগাইছি এরকম। এরপর তারপর সে এভাবে নিজেকে ডেভেলপ করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে, একটা সময় যখন সে রিসোর্সের উপর এক্সপার্ট হয়ে যাবে তখন সে যা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা প্রস্তুতি নিতে পারে, কারণ সে তখন স্ট্যান্ডার্ডটা বুঝে গেছে আসলে কেমন প্রশ্ন আসে কেমন কী আসে, তখন সে নতুন নতুন যা শিখবে তো এসব সে নোট করবে, নোটের খাতায় ভুলের খাতায় নোট করবে, এভাবে সে টপ করে ফেলবে। তো বেসিক যে পড়াশোনা সেটা হচ্ছে এই রিসোর্স এবং এক্সাম কেন্দ্রিক, এবং এটা হচ্ছে প্রস্তুতির কথা গেল, এবং এক্সাম হলে কিছু এক্সাম হল স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করতে হয় ভালো রেজাল্ট করার জন্য। আজকে সময় স্বল্পতার জন্য আমি এটা আলোচনা করছি না, ভবিষ্যতে করবো, অথবা তোমরা ইউটিউবে সার্চ দিচ্ছি এক্সাম হল স্ট্র্যাটেজি, তখন দেখবে যে অনেক গাইডলাইন আছে, ওগুলো তোমরা ফলো করবে। টোটালটা হচ্ছে আমার একটা প্যাকেজ, এর মাধ্যমেই আমি ভালো রেজাল্ট করতে পারবো এবং চান্স পেতে পারবো, চান্স পাওয়াটা সোজা হবে। আচ্ছা এটা সম্পূর্ণ কোনো কমার্শিয়াল লাভ, আমার ব্যক্তিগত কোনো সুবিধা নাই, আমার সুবিধাটা হচ্ছে এটাই যে টোটাল গাইডগুলো স্টুডেন্টকে জানানো যে সে আসলে কীভাবে প্রিপারেশন নেবে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, আর যদি কারো কোনো গাইডলাইন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কীভাবে আসলে আপনারা গাইডলাইন বা কোথেকে কী প্রশ্ন উত্তর পাবেন আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা সব দিক নির্দেশনা পেয়ে যাবেন। এই জন্য আমি চাই বেশি বেশি যে গাজীপুরের সবগুলো স্টুডেন্ট বা টিচাররা সবাই সতর্ক হন, সচেতন হন যে না স্টুডেন্টকে জানানো লাগবে, আমি নিজে জেনে নিই, এবং সবার মধ্যে বিষয়টা ছড়িয়ে দেবেন, সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করলে তারপরেই ধীরে ধীরে পরিবর্তন আসবে, পরিবর্তন একদিনে আসে না, আমরা চেষ্টা করতে পারি, শুরু করতে পারি। ধন্যবাদ সকলকে।